একটি 18 বছরের তরুণী মধুমিতা হাতে কয়েকটি পুরনো বই নিয়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে এলো। হোটেল থেকে বেরিয়ে সে কিছুটা এগোতেই দেখতে পেল একটি 6 বছরের নিরীহ শিশু রাস্তার পাশে একটি স্ট্রিট লাইটের নিচে খেলছে। প্রায়শই এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় মধুমিতা শিশুটিকে এখানে খেলতে দেখেছে এবং দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসেছে। কিন্তু আজ শিশুটি যখনই মধুমিতার হাতে পুরনো বইগুলো দেখল, অমনি সে ছুটে এসে তার কাছে দাঁড়াল এবং বলে উঠল, দিদি, এই বইগুলো আমায় দিয়ে দাও, আমাকেও পড়তে হবে। শিশুটির মুখে এই কথা শুনে মধুমিতা খুবই অবাক হল, কারণ তার বয়সের হিসেবে শিশুটির স্কুলে ভর্তি হওয়ার কথা, কিন্তু সে কোথাও পড়াশোনা করছে না। কে এই 6 বছরের শিশু, আর কেনই বা সে হঠাৎ পড়াশোনা করতে চাইছে? পুরো সত্য জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে একটি পরিবার বসবাস করত। সেই পরিবারে মা, বাবা ও তাদের 2টি সন্তান ছিল। বড় মেয়েটির নাম ছিল মধুমিতা, আর ছোট ছেলেটি তার থেকে অনেকটাই ছোট ছিল। বাবা রিকশা চালাতেন আর মা অন্যের বাড়িতে গৃহকাজ করতেন। মধুমিতা ধীরে ধীরে বড় হতে থাকে আর তার স্কুলের পড়াশোনা শেষ হয়ে যায়। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর যখন তার কলেজে ভর্তি হওয়ার পালা আসে, ঠিক তখনই মধ্যেই সমস্যার পাহাড় ভেঙে পড়ে, কারণ মধুমিতার বাবা, যিনি রিকশা চালাতেন, এক দুর্ঘটনায় মারা যান। আর এই ঘটনার পর পরিবারটি একেবারেই দুঃখে ভেঙে পড়ে। মা এই শোক খুবই গভীরভাবে বুকে চেপে রাখেন, কিন্তু করবেনই বা কি? যা হওয়ার ছিল তা হয়েই গেছে, আর তাদের হাতে কিছুই নেই করার মতো। এরপর মধুমিতা নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। মা অন্যের বাড়িতে কাজ করে তার কলেজের ফিটুকু জোগাড় করার চেষ্টা চালিয়ে যান। কিন্তু হঠাৎ একসময় মাও অসুস্থ হয়ে পড়েন, আর অসুস্থতার কারণে বিছানা থেকেই আর উঠতে পারেন না। মায়ের অসুস্থতা শুরু হতেই পরিবারের সমস্ত দায়িত্ব মধুমিতার কাঁধে এসে পড়ে। নিজের পড়াশোনার জোরেই সে এদিক ওদিক কাজ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চন্দননগরেরই এক বৃদ্ধ ব্যক্তি, শশীচরণ বাবু, যিনি একটি ছোট্ট খাবারের দোকান, ধাবা চালাতেন, তার দোকানে লেখাপড়ার কাজের জন্য মধুমিতার কাজ জুটে যায়। শশীচরণ বাবুর দোকানে প্রতিদিন সে গিয়ে হিসাবপত্রের কাজ করত। শশীচরণ বাবুর একটি ছেলে ছিল, যে তখন গ্র্যাজুয়েশনের প্রথম বর্ষ শেষ করেছে আর দ্বিতীয় বর্ষে পড়ছে। একদিন শশীচরণ বাবুর ছেলে মধুমিতাকে তার পড়াশোনা আর পরিবারের অবস্থা সম্পর্কে জানতে চায়। তখন মধুমিতা তার পুরো পরিস্থিতি শশীচরণ বাবুকে খুলে বলে। সব শুনে শশীচরণ বাবু খুবই অবাক হন আর বলেন, বেটি, যদি এমন অবস্থা হয় তবে আমি তোমার বেতন আরেকটু বাড়িয়ে দেব, আর আমার ছেলের পুরনো বইগুলো তোমায় দিয়ে দেব, যাতে তোমার কিছুটা খরচ বাঁচে। এই কথা শুনে মধুমিতা খুবই খুশি হয়। তারপর ধীরে ধীরে সময় কেটে যায়। মধুমিতা রোজ ভোরে উঠে কলেজে যায়। কলেজ শেষ করেই সোজা শশীচরণবাবুর খাবারের দোকানে গিয়ে হিসাবপত্রের কাজ করে। দোকানের প্রায় সমস্ত হিসাবই সে সামলাত। শশীচরণবাবু তাকে নিজের মেয়ের মতোই দেখতেন আর তার সঙ্গে সদা স্নেহময় আচরণ করতেন। একদিন শশীচরণবাবু তার ছেলের পুরনো বইগুলো দোকানে এনে মধুমিতাকে দিয়ে দেন। বইগুলো দেখে মধুমিতা খুবই খুশি হয়, কারণ এত সমস্যার মাঝেও তাকে বইয়ের খরচ চালাতে হতো। শশীচরণবাবুর জন্যই সে সেই খরচ বাঁচাতে পারল। মধুমিতা বইগুলো নিয়ে শশীচরণবাবুকে অনেক ধন্যবাদ জানায় আর ছুটির সময় হলে দোকান ছেড়ে বেরিয়ে আসে। প্রায় যখন মধুমিতা এই দোকানে আসা যাওয়া করত, তখনই সে এক ছোট্ট ছেলে, যার নাম ছিল রাহুল, তাকে রাস্তার ধারে খেলতে দেখত। রাহুল কাছেই একটি বস্তিতে থাকত আর প্রায় রাস্তার পাশে স্ট্রিট লাইটের নিচে খেলত। প্রতিবারই দুজনের মধ্যে এক মিষ্টি হাসি বিনিময় হতো। আজও মধুমিতা যখন দোকান থেকে বেরিয়ে আসে, রাহুল স্ট্রিট লাইটের নিচে খেলছিল। সে মধুমিতার হাতে বইগুলো দেখে দৌড়ে এসে তার কাছে দাঁড়ায় আর বলে ওঠে, দিদি, তুমি এই বইগুলো আমায় দিতে পারবে? এ কথা শুনে মধুমিতা অবাক হয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করে, কেন রাহুল, তোমার বইয়ের কি হবে? রাহুল ছোট্ট গলায় উত্তর দেয়, দিদি, আমাকেও পড়তে হবে। অন্য বাচ্চারা যেমন স্কুলে যায়, আমাকেও স্কুলে যেতে হবে, কিন্তু আমার কোনো ভর্তি হয়নি। শুনে মধুমিতার খুব অবাক লাগে, কারণ রাহুলের বয়স প্রায় 6.5 বছর। এতদিনে তার স্কুলে ভর্তি হয়ে যাওয়া উচিত ছিল। সে আবার বলে ওঠে, রাহুল, তোমার বাড়িতে কেউ নেই তোমার দেখাশোনা করার? রাহুল মাথা নিচু করে বলে, আছে দিদি, আমার বাবা আছেন, কিন্তু বাবা প্রায় মদ খেয়ে পড়ে থাকেন, আমার কোনো খোঁজ রাখেন না।
এ কথা শুনে মধুমিতার খুব রাগও হয় আর দুঃখও হয়, কিন্তু সে কি বা করতে পারে? তার নিজের জীবনেই কত সমস্যার পাহাড়। তবু মধুমিতা স্নেহভরে বলে, ঠিক আছে রাহুল, যদি তুমি সত্যিই পড়তে চাও তাহলে আমি তোমায় বই দেব। এ বইগুলো তো কলেজের, কিন্তু আমার ছোট ভাইয়ের ৩-৪ বছর আগের প্রাইমারি ক্লাসের বইগুলো এখনও আছে। আমি সবকিছু যত্ন করে রেখে দিই, কারণ জানি পড়াশোনার চেয়ে বড় কোনো শক্তি নেই। তারপর মধুমিতা রাহুলকে বলে, চলো আমার সঙ্গে, আমার বাড়িতে ভাইয়ের পুরনো বইগুলো আছে, ওগুলো তোমার কাজে আসবে, আর আমি তোমাকে পড়িয়েও দেব। রাহুল আনন্দে লাফিয়ে ওঠে আর বলে, ঠিক আছে দিদি, আমি চললাম তোমার সঙ্গে। মধুমিতা ছোট্ট রাহুলকে নিয়ে পায়ে হেঁটেই নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের সব বই বের করে আনে আর একটি পুরনো কাপড়ের ব্যাগে, যা তার মা একসময় হাতে সেলাই করে তৈরি করেছিলেন, সব বই ভরে রাহুলকে দেয়। মধুমিতা রাহুলকে বলে, দেখো রাহুল, যখনই পড়তে ইচ্ছে করবে ঠিক এই সময়ের পরে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে ঠিকমতো পড়িয়ে দেব। রাহুল খুশি হয়ে বলে, ঠিক আছে দিদি, আজ আমি যাচ্ছি, কাল থেকে ঠিকই আসব। এই কথা বলে রাহুল খুশি মনে ব্যাগটা নিয়ে নিজের বস্তির দিকে চলে যায়, আর মধুমিতা নিজের ঘরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সন্ধ্যাবেলায় রাহুল যখন বাড়িতে ফেরে তখন দেখে তার বাবা পুরোপুরি মদের নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। ছেলেকে সে ঘরে দেখে না, তবুও সে একটুও খেয়াল করে না যে ছেলে কোথায় গেল। রাহুল যখন বাড়িতে পৌঁছায় তখন তার বাবা মদে অচেতন অবস্থায় ছিল। রাহুল নিজের ব্যাগটা একপাশে রেখে দেয় আর মাটিতে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে থাকে। এখন থেকে সেও পড়াশোনা করবে, আর একদিন সেও বড় মানুষ হবে। কারণ রাহুলের সঙ্গে যে ছেলেগুলো স্কুল থেকে ফিরে খেলতে আসত, তারা প্রায়ই বলত যে তাদের বাড়ির লোকেরা বলেছে পড়াশোনা করলে বড় মানুষ হওয়া যায়। সেই কথাগুলোই রাহুলের মনে বারবার ভেসে উঠছিল। এরপর যেমনই পরের দিন ভোর হয়, রাহুলের বাবা ঘুম থেকে উঠে দাঁড়ায় আর ঘরের ভিতর সেই ব্যাগটাকে দেখে, যে ব্যাগটা সে আগে কোনোদিন দেখেনি। তখন রাহুলের বাবা ব্যাগটা খুলে দেখে ভিতরে বই। পুরনো বই দেখে সে একেবারে অবাক হয়ে যায়, কারণ তার ছেলে কতবার তাকে বলেছে, বাবা, আমায় স্কুলে ভর্তি করিয়ে দাও, পড়তে হবে। তখন বাবার মনেও হতো ছেলেকে পড়াবে, কিন্তু সঙ্গে সঙ্গেই যখনই স্ত্রীর কথা মনে পড়ত, তার সমস্ত মনোবল ভেঙে যেত আর সে মদের দোকানে চলে যেত। ছেলে বারবার বললেও সে কিছুই করতে পারেনি। আজ হঠাৎ ঘরে বই দেখে তার বুকের ভিতর কেমন যেন হয়। সে ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, বাবা রাহুল, এই বইগুলো তুমি কোথায় পেলে? তখন রাহুল সব খুলে বলে, বাবা, ওই দিদি, মধুমিতা দিদি, যিনি প্রতিদিন ওই খাবারের দোকানে যান, তিনি বইগুলো নিয়ে যাচ্ছিলেন। আমি তাকে বললাম, দিদি, আমাকেও পড়তে হবে। তখন তিনি আমায় নিজের বাড়িতে নিয়ে গেলেন আর ছোট ভাইয়ের পুরনো বইগুলো আমাকে দিয়ে বললেন, রাহুল, যদি পড়তে চাস তবে প্রতিদিন এই সময়ের পরে আমার কাছে চলে আসিস, আমি তোকে পড়িয়ে দেব। ছেলের মুখে এই কথা শুনে রাহুলের বাবার চোখে জল এসে যায়। সে পুরোপুরি এক ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন এই শহরে তারা এসেছিল শুধুমাত্র ছেলের পড়াশোনার জন্যই। স্বামী স্ত্রী কত স্বপ্ন নিয়ে এসেছিল চন্দননগরে, কিন্তু স্ত্রী অসুস্থ হয়ে গেল, সংসার ভেঙে গেল, আর সেই দুঃখে নেশার জালে জড়িয়ে পড়ল সে। আজ রাহুলের ইচ্ছে আর এক অজানা মানুষের ভালোবাসায় সে নতুন করে আশা খুঁজে পায়, আর বুকের ভিতর অদ্ভুত এক শক্তি অনুভব করে যে এবার কিছু না কিছু করতেই হবে, অন্তত ছেলেকে ঠিকমতো পড়াতে হবে। স্ত্রীর অসুস্থতার কারণে একসময় তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর শোক রাহুলের বাবা আর কোনোভাবেই সহ্য করতে পারেননি। সেই আঘাতেই তিনি ধীরে ধীরে মদের নেশায় পুরোপুরি জড়িয়ে পড়েন। ছেলের জন্য খাবার জোগাড় করতেন ঠিকই, কিন্তু যখন ছেলে স্কুলে ভর্তি হওয়ার যোগ্য হয় তখনও তার ভর্তির কোনো ব্যবস্থা করতে পারেননি। এইবার রাহুলের বাবা চোখের জল মুছে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলেন, বাবা, যদি তুই পড়তে চাস তবে আমি তোকে পড়াবই, যত কষ্টই হোক না কেন, আমি এবার সবকিছু করব। এরপর তিনি রাহুলকে চন্দননগরেরই একটি সরকারি স্কুলে ভর্তি করে দেন। রাহুল প্রতিদিন খুব আনন্দের সঙ্গে স্কুলে যেতে শুরু করে। স্কুলে যাওয়ার সময় তার মুখে এক নতুন উজ্জ্বলতা থাকে, কারণ তার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। সে মনে মনে ভাবছে, একদিন বড় হয়ে সেও বড় মানুষ হবে। এদিকে দুপুরবেলা যখন মধুমিতা কলেজ ছেড়ে শশীচরণবাবুর খাবারের দোকানে যাচ্ছিল, তখন সেই রাস্তাটির দিকে তাকিয়ে দেখে যেখানে রাহুল সবসময় স্ট্রিট লাইটের নিচে খেলত।
কিন্তু আজ সে আর রাহুলকে সেখানে দেখতে পায় না, কারণ রাহুল এখন স্কুলে। স্কুল থেকে ফিরে সে মন দিয়ে পড়াশোনা আর হোমওয়ার্ক করছে। এই দৃশ্য দেখে মধুমিতা কিছুটা অবাক হয়, কিন্তু আর কিছু না ভেবে নিজের কাজের দিকে এগিয়ে যায়। দোকানে কাজ সেরে ফেরার সময়ও সে রাহুলকে রাস্তার ধারে দেখতে পায় না। যদিও মধুমিতা কখনো রাহুলের বাড়ি দেখেনি, তবুও সে মনে মনে ভাবে ও হয়তো ঠিক আছে। আর এসব চিন্তা মাথায় রেখেই সে সোজা নিজের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখে রাহুল আর তার বাবা ওখানেই দাঁড়িয়ে আছে। রাহুলের বাবা মধুমিতার সামনে এসে হাতজোড় করে বলে, মেয়ে, তোমার কাছে হাজারবার ধন্যবাদ। তুমি আমার ছেলেকে শুধু বই দাওনি, আমার জীবনে একটা নতুন রাস্তা দেখিয়ে দিলে। মধুমিতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাকা, এমন কি হলো? আমি তো শুধু ওকে বই দিয়েছিলাম। তখন রাহুলের বাবা বলতে শুরু করে, মেয়ের মা নেই, তার শোকে আমি নেশায় ডুবে গেছিলাম। ছেলেটা কতবার বলেছে স্কুলে ভর্তি করাবার জন্য, কিন্তু আমি কিছুই করতে পারিনি। কিন্তু সেদিন যখন ও তোমার দেয়া বইগুলো নিয়ে বাড়ি এল, তখন হঠাৎ আমার মনে হলো না, ছেলের পড়াশোনা ভীষণ দরকার। আমি এবার সব ফেলে ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। আজ ও পড়তে বসেছে, কতদিন পর ওর হাতে বই দেখছি। সব তোমার জন্যই হয়েছে। এই কথা শুনে মধুমিতার মুখে এক শান্ত হাসি ফুটে ওঠে। তার মনে হয় সব কষ্টের মাঝেও এই ছোট্ট ভালো লাগাগুলোই হয়তো বাঁচিয়ে রাখে নতুন স্বপ্ন আর নতুন আশার আলো। রাহুলের বাবা মধুমিতার সামনে হাতজোড় করে আরও বলেন, মেয়ে, আমি তো বেশি পড়াশোনা শিখিনি, কিন্তু যতটুকু সামর্থ্য আছে পরিশ্রম করে টাকা দেব। তুমি শুধু কয়েকটা দিন আমার ছেলেকে পড়িয়ে দিও। আমি জানি তুইও কত কষ্টে আছিস, তবু আমি তোর উপর ভরসা রাখছি। এই কথা শুনে মধুমিতার বুকটা কেমন যেন ভারী হয়ে যায়, কারণ এই গল্পটা একেবারে তার নিজের জীবনের মতো, কত সংগ্রাম, কত লড়াই। সে একদম চুপচাপ শোনে আর শেষ পর্যন্ত স্নেহভরে বলে, ঠিক আছে কাকা, তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিকমতো পড়াবো। তারপর থেকে মধুমিতা রাহুলকে নিয়মিত পড়াতে শুরু করে। রাহুলও মন দিয়ে পড়াশোনা করে, দুষ্টুমি একেবারেই কমিয়ে দেয়। ধীরে ধীরে মধুমিতার শেখানোয় রাহুল অনেকটাই বুদ্ধিমান আর মেধাবী হয়ে ওঠে। স্কুলে তার ফলাফল দেখে একদিন শিক্ষকরা অবাক হয়ে যান, এমন ভালো পারফরম্যান্স। তখন স্কুলের শিক্ষকরা তাকে এক ক্লাস জাম্প করিয়ে সরাসরি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করে নেন। 6 মাসের মধ্যেই রাহুল মন দিয়ে পড়তে থাকে আর মধুমিতা নিজের কলেজের পড়াশোনাও শেষ করে ফেলে। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর সে এবার পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়। এর মধ্যেও সে রাহুলকে পড়িয়ে যেতে থাকে। রাহুলও ধাপে ধাপে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটানা ভালো ফলাফল করতে থাকে। কিন্তু যখন পঞ্চম শ্রেণী পার হয়ে যায়, তখন একদিন সে আর মধুমিতার কাছে আসা বন্ধ করে দেয়। কারণ রাহুলের বাবা তখন ভালোই আয় করতে শুরু করেছেন আর ছেলেকে ভালোভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তিনি এবার রাহুলকে চন্দননগরেরই এক ভালো প্রাইভেট স্কুলে ভর্তি করে দেন। সেই স্কুলে হোস্টেল সুবিধা ছিল, তাই রাহুল সেখানেই থেকে পড়াশোনা করতে থাকে। রাহুলের বাবা দিনরাত এক করে কষ্ট করে টাকা জোগাড় করেন, যাতে ছেলে আর কখনো কোনো কষ্ট না পায় আর সে পড়াশোনা করে একদিন বড় মানুষ হতে পারে, এই স্বপ্নেই তিনি বেঁচে থাকেন। রাহুলের বাবা দিনরাত খেটে টাকা রোজগার করতে থাকে, আর যখন মধুমিতার কাছে এই খবর পৌঁছায়, তখন তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে ভাবে, ভালোই তো হলো, ছোট ছেলেটার জীবন তো এবার গুছিয়ে গেল। এরপর মধুমিতা আবার নিজের জীবন গুছিয়ে নেওয়ার কাজে মন দেয়। তার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে করতে থাকে, আর পাশাপাশি সে চন্দননগরেরই এক স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করে। স্কুলের বেতন থেকেও কিছু টাকা আসে, আবার শশীচরণবাবুর হোটেলেও মাঝে মাঝে কাজ করে যায়। এভাবেই দিনগুলো কেটে যায়। এভাবে সময় চলতে থাকে আর মধুমিতা একসময় বিয়ের যোগ্য হয়ে ওঠে। মা বারবার বিয়ের কথা তোলে, কিন্তু মধুমিতা স্পষ্ট বলে দেয়, মা, তোমার শরীরের অবস্থাও ভালো নয়, আর আমার ছোট ভাইটা এখনও পুরোপুরি দাঁড়াতে পারেনি। আমি যদি এখন বিয়ে করে নিজের সংসারে চলে যাই, তাহলে ভাইটা আর তোমার কি হবে? না মা, আমি বিয়ে করব না, আগে ওকে সফল করি, তারপর নিজের কথা ভাবব। কিন্তু মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, মধুমিতা, এভাবে জীবন থেমে থাকে না। জীবন অনেক বড়, একা থেকে যাবে কেন? তবুও মধুমিতা এক কথায় না করে দেয়, মা, আমি পারব না, কিছুতেই না। এভাবে কিছু সময় কেটে যায়।
শেষমেশ মধুমিতার ছোট ভাই ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। সে এক নামী কোম্পানিতে ভালো চাকরি পায় আর ভালো টাকা আয় করতে থাকে। মধুমিতা দেখে ভাই এত ভালো আয় করছে, তখন সে নিজের কষ্টে সঞ্চিত টাকা আর ভাইয়ের রোজগার একসাথে করে ভাইয়ের বিয়ের জন্য সঞ্চয় করতে থাকে। অবশেষে ভাইয়ের বিয়ে দেয় এক ভালো পরিবারের মেয়ের সঙ্গে, যার নাম সীমা। সীমা নতুন বউ হয়ে ঘরে আসে, কিন্তু সীমার ব্যবহার একেবারেই ভালো ছিল না। বিয়ের কিছুদিন পর থেকে সীমা মধুমিতার সঙ্গে ছোটখাটো বিষয়ে ঝগড়া করতে থাকে আর প্রায়ই তাকে খোঁচা দিয়ে কথা বলে। মধুমিতার মা এইসব দেখতে দেখতে ভেতরে ভেতরে ভেঙে পড়েন। এই মেয়েটা নিজের জীবনের সব কিছু দিয়ে ভাইয়ের জন্য লড়াই করল, আর সেই ভাইয়ের বউ তাকে সম্মানটুকু পর্যন্ত দেয় না। একদিন মধুমিতার মা রাহুলকে এইসব কথা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাহুল তখন সম্পূর্ণভাবে সীমার কথায় জড়িয়ে পড়ে আর কিছুতেই মায়ের কথা বুঝতে চায় না। মা যতই বোঝান, রাহুল বলে, মা, কি এমন হয়েছে? সীমা কিছু একটা বলে ফেলেছে তো কি হয়েছে? আর সত্যি বলতে কি, দিদি তো এখানে পড়েই আছে। যদি বিয়ে করে নিজের বাড়ি চলে যেত, আমাদের খরচটা অন্তত কম হতো। রাহুলের মুখে এই কথা শুনে মধুমিতার মা ভেতর ভেতর একেবারে ভেঙে পড়েন। যার মেয়ে নিজের জীবনের সব সোনালি দিন ভাইয়ের জন্য উৎসর্গ করে দিল, সেই ভাই আজ তার কোনো মূল্যই বুঝতে পারছে না। মায়ের বুকের ভিতর সেই কথা যেন কাঁটার মতো বিঁধে থাকে। এরপর মধুমিতার মা কারো সঙ্গে কিছু না বলেই নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। যখন মধুমিতা বাড়ি ফেরে, সে দেখে মা এত তাড়াতাড়ি কখনো শুয়ে পড়েন না। সে তো সবসময় তার জন্য অপেক্ষা করতেন, গল্প করতেন, তারপর ঘুমোতেন। মধুমিতা ঘরে ঢুকেই মায়ের সঙ্গে গল্প করতে শুরু করে, আর কথার ফাঁকে মা সবকিছু খুলে বলেন কিভাবে রাহুল আর সীমার কথায় তিনি আহত হয়েছেন। সব শুনে মধুমিতা অবাক হয়ে যায়, কিন্তু সে মাকে সান্ত্বনা দেয়, মা, কিছু হবে না, ছোট ভাই তো ছোটই হয়, কিছু ভুল বলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। মধুমিতা এভাবে মাকে সান্ত্বনা দিলেও মা এই কথা মন থেকে মুছতে পারেন না। রাতে অনেক ভাবতে ভাবতে মধুমিতার মা বুকে ব্যথা অনুভব করেন, আর হার্ট অ্যাটাকে রাতেই তিনি চিরদিনের মতো চলে যান। পরদিন সকালবেলা মধুমিতা ঘুম থেকে উঠে দেখে মা এখনও বিছানা ছেড়ে ওঠেননি। সে ভাবল মা হয়তো ক্লান্ত। কাছে গিয়ে দেখে মা আর নেই। এক মুহূর্তে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে, সে হাউমাউ করে কেঁদে ওঠে। কান্না শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে, রাহুল আর সীমাও আসে, কিন্তু তারা দুজন শুধু একটু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের মুখে কোনো গভীর শোক নেই, যেন মায়ের চলে যাওয়া তাদের তেমন ছুঁয়েই যায়নি। মায়ের শেষকৃত্য হয়, কিন্তু মধুমিতার মনে সেই কথাটা গেঁথে যায়, ভাই আর বৌদির জন্যই মা চলে গেলেন। এই আঘাত নিয়ে মধুমিতা সেদিনই সিদ্ধান্ত নেয়, ভাই বৌদি, আমি আর তোমাদের বাড়ির বোঝা হয়ে থাকব না, আজ থেকে আমি নিজের মতো থাকব। এরপর সে চন্দননগরে এক ভাড়া ঘর নেয়, একলা থাকতে শুরু করে। স্কুলের পড়ানোই একমাত্র ভরসা। কিছুদিন পরে আর একটা আঘাত আসে শশীচরণবাবু, যিনি তার হোটেলে কাজের ব্যবস্থা করেছিলেন, তিনিও মারা যান। শশীচরণবাবুর ছেলে বিদেশে থাকত, সে দেশে ফিরেই হোটেল বিক্রি করে দেয়। নতুন মালিক পুরো হোটেল রিনোভেশন করে আর সাফ জানিয়ে দেয়, এখন এখানে পেশাদার লোকজন দরকার, তোমার মতো লোকের আর কোনো কাজ নেই। মধুমিতা শুধুমাত্র স্কুলের টাকায় কোনো মতে দিন কাটাতে থাকে। বয়স তখন প্রায় 40 ছুঁয়েছে। শরীরও ভেঙে পড়ছে। মাঝে মাঝেই সে বিছানায় পড়ে থাকে, ভাবতে থাকে মায়ের সেই কথা, মেয়ে, তুই বিয়ে কর, এভাবে সারাজীবন চলবে না। সব মনে করে চোখ ভিজে যায়, কিন্তু পাশে কেউ নেই তার চোখের জল মুছিয়ে দেওয়ার মতো। ঠিক সেই সময়েই হঠাৎ দরজায় টোকা পড়ে। কষ্টে উঠে গিয়ে দরজা খুলে মধুমিতা দেখে বাইরে প্রায় 25-26 বছরের এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। গায়ে ভালো জামাকাপড়, পেছনে একটা গাড়ি, আর তার পাশে এক মেয়েও দাঁড়িয়ে আছে, সম্ভবত তার স্ত্রী। মধুমিতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, ভাই, তুমি কে? এখানে কি করতে এসেছ? ছেলেটি মধুমিতার দিকে তাকিয়ে হাসে আর বলে, দিদি, হয়তো তুমি আমাকে চিনতে পারছ না। আমি রাহুল, ছোটবেলার সেই রাহুল, যাকে তুমি একদিন বই দিয়ে পড়াশোনা শুরু করতে বলেছিলে। এই কথা শুনে মধুমিতা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তুই রাহুল, তুই এত বড় হয়ে গেছিস? তখন রাহুল হেসে বলে, হ্যাঁ দিদি। এরপর রাহুল মধুমিতার দিকে তাকিয়ে বলে, আর যে দিদি, এ আমার স্ত্রী। আমরা আসলে অন্য শহরে চলে গিয়েছিলাম, বাবা নতুন করে একটা ব্যবসা শুরু করেছিলেন, আর সেটাই এখন অনেক ভালো চলছে।
আমি বড় হয়ে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসাকেই সামলেছি আর ওকে অনেক বড় করেছি। এখন বাবার শরীর ভালো নেই, শেষ সময়ে তিনি শুধু তোমাকেই মনে করেছিলেন দিদি। না হলে তো আমি একদম ভুলেই গিয়েছিলাম তোমার কথা। আমি সোজা তোমার পুরনো বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এখানকার ঠিকানা পেয়েছি। এখন তোমাকে আমার সঙ্গে চলতেই হবে। কিন্তু মধুমিতা চোখ ভিজে আসা গলায় বলে, না রাহুল, আমার শরীর এখন ভালো নেই, আমি আর যেতে পারবো না। রাহুল সোজা বলে ওঠে, কোনো সমস্যা নেই দিদি, যদি শরীর ভালো না থাকে তাহলে আমি চিকিৎসা করাবো, কিন্তু আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। শেষে আর না বলতে না পেরে মধুমিতা রাজি হয়। রাহুল আর তার স্ত্রী মধুমিতার হাত ধরে গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে উঠেই রাহুলের স্ত্রী মধুমিতার পায়ে হাত দেয় আর বলে, দিদি, গোটা রাস্তায় ও শুধু আপনার কথাই বলছিল। ও বলছিল যদি আপনি তখন বই না দিতেন, পড়তে না শেখাতেন, তাহলে আজকের দিন আসতো না। মধুমিতা হেসে চোখের জল মুছে বলল, এসব কিছুই ওরই কৃতিত্ব মা, আমার বই দেওয়া কিছু নয়। যদি ও নিজে কঠোর পরিশ্রম না করত তাহলে আজ এত বড় হতে পারত না। রাহুলও হেসে বলে, ঠিকই বলেছ দিদি। গল্প করতে করতে প্রায় 1.5 ঘন্টা পর ওরা চন্দননগরের শহরতলিতে রাহুলদের নতুন বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে শুয়েছিলেন রাহুলের বৃদ্ধ বাবা, তাকে ঘিরে ডাক্তাররা বসে আছেন। মধুমিতাকে দেখেই চোখে জল চলে আসে তার। মধুমিতা ধীরে ধীরে কাছে গিয়ে বলে, কাকা, কি হয়েছে, এত কষ্ট কেন? রাহুলের বাবা কম্পিত গলায় বলেন, মেয়ে, আমি আমার ছেলেকে সৎপথে বড় করেছি, ভালো মানুষ করেছি, কিন্তু তোমার সেই উপকার কখনো ভুলতে পারিনি। যদি তখন তুমি ওর পাশে না দাঁড়াতে তাহলে হয়তো আজ ওর এমন অবস্থা হতো না। এখন আমার শেষ সময় চলে এসেছে, ভাবছি আমার চলে যাওয়ার পরে কে ওদের সঠিক পথ দেখাবে। তুমি তোমার পরিবার নিয়ে এই বাড়িতেই থেকে যেও, এ বাড়ি বড়, তোমার কোনো অসুবিধা হবে না, আর তুমি ওদের দেখাশোনা করবে। আমার চোখ বন্ধ হয়ে গেলেও শান্তি পাব। রাহুলের বাবার কথা শুনে মধুমিতার চোখও ভিজে ওঠে। মনে পড়ে যায় তার নিজের মায়ের শেষ কথাগুলো। সে কাকার হাত ধরে শান্তি দেয়, কাকা, এমন কিছু হবে না, তুমি ভালো হয়ে যাবে, ভয় পেও না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি চিরতরে চোখ বন্ধ করে দেন। রাহুল আর তার স্ত্রী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসে। শেষ কৃত্য সম্পন্ন হয়। এরপর কয়েকদিন পর মধুমিতা তাদের বলল, আচ্ছা রাহুল, এখন আমার বাড়ি ফিরে যাই। কিন্তু রাহুল তার হাত ধরে বলল, না দিদি, বাবার শেষ ইচ্ছে ছিল তুমি আমাদের সঙ্গেই থাকবে। তুমি বিয়ে করনি, একা থেকেছ, আর একা থাকবে না। তুমি এখানেই থাকো, আমাদের নিজের মানুষ হয়ে। মধুমিতা কিছুক্ষণ ভেবে চুপ করে থাকে, তারপর রাহুলকে বুকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা থাকবো রাহুল, তোমাদের পথ দেখাবো, তোমাদের ঠিকঠাক রাখবো। আর এ খবর শুনে মধুমিতার সেই ভাই আর সীমা, তার ভাইয়ের বউ, একবার বড়লোক বউ সাজিয়ে ওই বাড়িতে আসে। কারণ এখন মধুমিতা এক বড় পরিবারে, বড় বাড়িতে, আর এই বাড়ির সবাই তাকে নিজের পরিবারের মতোই মানে। এরপর যখন মধুমিতার ভাই আর ভাবি খবর পান যে মধুমিতা এখন রাহুলদের বিশাল বাড়িতে থাকে আর রাহুলের অনেক বড় বড় কোম্পানি হয়েছে, তখন ওরা লোভে পড়ে মধুমিতার কাছে আসে। তারা সুপারিশ করতে আসে যেন মধুমিতা তার ভাইকে ভালো কোনো পোস্টে চাকরি দিতে বলে, যাতে বেতনও ভালো হয় আর তাদের আরামে দিন কাটে। কিন্তু মধুমিতা স্পষ্টভাবে রেগে গিয়ে বলে, আমি তো তোমাদের কাছে বোঝা ছিলাম না, তাহলে আমার কাছে এখন কিসের প্রয়োজন? আমার জন্য জীবনটাকে নষ্ট করলে তোমরা, বরং আমি একাই সব সামলে নিয়েছি, এখন আর কোনো সুপারিশ হবে না, যাও, তোমাদের মতো মানুষকে আর দেখতেও চাই না। কথা শুনে রাহুলও বলে, দিদি, যদি তুমি বলো তবে আমি ওকে চাকরি দিতে পারি। কিন্তু মধুমিতা হেসে মাথা নাড়ে আর বলে, যার জন্য আমি আমার জীবনটাই দিয়ে দিলাম, সে একবারও আমার কথা ভাবেনি, তার জন্য আজ আর কিছু করতে চাই না, ওকে ওর অবস্থাতেই থাকতে দাও। কথা শুনে রাহুলও চুপ করে যায় আর মধুমিতার কথা মেনে নেয়। এরপর মধুমিতা আর রাহুলের স্ত্রী নতুন সংসার নিয়ে চন্দননগরের ওই বড় বাড়িতেই সুখে শান্তিতে দিন কাটায়। বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে এমন শিক্ষামূলক গল্প তোমাদের জন্য বারবার নিয়ে আসতে পারি। নতুন কোনো গল্পে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।